হ্যালো, হ্যালো, কি খবর তোমাদের? হে গরিবেরা, গরিবেরা, পরনির্ভরশীলরা, ভিক্ষুকেরা, তোমরা কেমন আছো? অশিক্ষিত বর্বর ছোট লোকেরা, মিথ্যুক ধোঁকাবাজ প্রতারকরা, অন্ধকারের অতল গহ্বরে হাবুডুবু খাওয়া কীট পতঙ্গগুলো, পশুর চেয়ে অধম, অসাধম, নরের চেয়ে অধম, নরাধম। আরে অনেক সুন্দর শব্দ বোমা মেরেছি তো। দেখো, আমি কয়েকদিন থেকে খুব অসুস্থ, ক্লিনিকে হাসপাতালে ছিলাম, ডাক্তার এসব নিয়ে ব্যস্ত এবং কথা বলার শক্তি পাই না। এখনো শরীর দুর্বল, তোমরা বুঝতে পেরেছ। আমি অনেক অসুস্থ, কিন্তু ইতিমধ্যে দেখতে পেলাম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে আমার নামে মিথ্যা প্রপাগান্ডা। দেখেছে সেফুদা মারা গেছেন, বোরহানউদ্দিন ডালিম, মুন্সি শাকিল সহ আরও অনেকেই এসেছেন। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদেরকে আমি দুষ্টুমি করে মজা করে গরিব বলি। এই যে মাটির মা এসে গেছে। কেমন আছো তোমরা? সমাজ পরিবর্তনের অগ্রণী সেনাপতি, সৈনিক বলবো না। মুক্তা খাতুনকে আমি বলবো, তুমি হয়েছ সেনাপতি। সবসময় সেনাপতি থাকবে, নেতৃত্বে থাকবে। তবে আজকে আমি কিছুক্ষণ আগে একটা খবর দেখে খুব মর্মাহত হয়েছি। প্রায় 30 বছর যাবৎ আমি অনলাইনে চিনি ব্যারিস্টার তুরিন আফরোজ। তার একটি মেয়ে আছে যে আমার অনেকগুলো টি শার্ট, যেগুলো লাভ ইজ পাওয়ার, কি হিংসে হয়, এগুলো সে পরে আমাকে মামা ডাকে। তুরিন আফরোজের একমাত্র মেয়ে। ব্যারিস্টার তুরিন আফরোজ অনেক মেধাবী ছাত্রী ছিলেন, স্ট্যান্ড করেছেন, ফার্স্ট হয়েছে বোর্ডে। তারপরে সে ডক্টরেট করেছে আইনশাস্ত্রের উপর, বিশ্ববিদ্যালয়ে পড়ায়। অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট করেছে যতদূর আমি জানি। লন্ডন থেকে বারেট ল করেছেন। কিন্তু সে চক্রান্তের শিকার। সে হাসিনা সরকারের সময় যুদ্ধাপরাধীদের যে বিচার ট্রাইব্যুনাল হয়েছিল, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল, সেখানে প্রসিকিউটর হয়েছিলেন তার পেশাগত কারণে। সেখানেও তিনি হাসিনা সরকার কর্তৃক চাকরিচ্যুত হয়েছেন এবং তার কলিগদের মধ্যে অনেকেই তার সাথে হিংসা করে তাকে অনেক অশান্তি সৃষ্টি করেছিল। আমার সাথে প্রায় তার কথা হতো, প্রায় মাসখানিক আগেও সম্ভবত কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে। আমি ব্যক্তিগতভাবে তাকে কখনো দেখি নাই, চিনি না। অনলাইনে পরিচয় আমার তার সাথে, দেশি আড্ডা, দেশি সেট, এসবের মাধ্যমে। আমাকে দাদা বলতেন, আপন বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে, এবং তার মেধার জন্যে, তার সরলতার জন্যে আমি তাকে অনেক ভালোবাসি। কিন্তু আজ সে চক্রান্তের শিকার। তাকে হত্যা মামলার আসামি করে 2 দিন আগে তাকে অ্যারেস্ট করেছে, দেখলাম খবরে আজকে। তো আমি আশা করব তিনি সত্যিকারের সঠিক বিচার পাবেন। এবং সে বলেছে আমাকে, যাকে তার মা বলা হয় সে মূলত তার আপন মা নয়, সে তার সৎ মা। এবং তার ভাই যে আছে, তার ছোট ভাই, সেও তার সৎ ভাই। তার বাবা তার নামে ঢাকায় সম্ভবত বাড়ি লিখে দিয়ে গেছে, যে বাড়ি নিয়ে মামলা চলছে। এখন তাকে এই
হাসিনা সরকারের পতনের পর অনেককেই, যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে হাসিনার স্বৈরাচারী সরকারের দোসর, এটা একটা ট্যাগ লাগিয়ে অনেককেই হয়রানি করা হচ্ছে। তো আমি আশা করব ডক্টর ব্যারিস্টার তুরিন আফরোজ সঠিক বিচার পাবেন, ন্যায় বিচার পাবেন, কারণ সে নিজেও একজন বিশিষ্ট স্কলার, আইনবিদ, সে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে, মহামান্য আদালতকে, যেন ডক্টর ব্যারিস্টার তুরিন আফরোজ সঠিক বিচার পান, ন্যায় বিচার পান। কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি কেউ অপরাধ করে থাকে, আইনের দৃষ্টিতে সে অবশ্যই অপরাধী বিবেচিত হবে এবং সে শাস্তি পাবে। তবে আমি অনুরোধ করব ডক্টর ব্যারিস্টার তুরিন আফরোজের ক্যারিয়ারের প্রতি সম্মান প্রদর্শন করে, এবং তার শিক্ষকতা জীবনেও সে অনেক ছাত্রছাত্রীদের পড়িয়েছেন। সে কোনো একটা প্রাইভেট ল কলেজে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায়। তার মেধার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ন্যায় এবং নিরপেক্ষতা বিচার বিশ্লেষণ করে তার মামলাটাকে যেন সেভাবে সংবেদনশীল হিসাবে দেখে। আমি জানি যতদূর তার স্বামীর সাথেও সম্পর্ক নেই, তার বাবা নেই, আপন মা নেই। আপনারা জানেন, সৎ মা নয়। সৎ মায়ের চক্রান্তে পৃথিবীতে অনেক মেধাবী ছেলে মেয়েদের জীবন বিপন্ন হয়েছে। যেমন করে আমার ঘরেও সৎ মা আছেন, এখনও আছেন, ইংল্যান্ডে থাকেন। যদিও সরাসরি তার সাথে আমার অনেক বছর থেকে যোগাযোগ নেই, কিন্তু তবে আমরা তাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি সরাসরি আমার কোনো ক্ষতি করেন নাই, অনেক আদর স্নেহ করেছেন। কিন্তু অনেকেই বলে থাকেন সৎ মা নয়। যাক, এগুলো নিয়ে কথা বলতে চাই না, আমি এমনিতে অসুস্থ। শুধু আজকে আমি লাইভে এসেছি, আমি কিছু খবর দেখেছি, আমাকে অনেক মেসেজ পাঠিয়েছে ছবি সহ, আমার মৃতদেহ, আমি নাকি মরে গেছি, মরা লাশ বানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেফুদা মারা গেছেন। তবে আমি এখনও জীবিত আছি, সবার দোয়ায়। আমি এখনও অসুস্থ, তবে আজকে কিছুটা সুস্থতা বোধ করছি, পুরোপুরি সুস্থ নই। আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব। আমার ডান কান অপারেশন করবে, ডেট দিয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে। আরও অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। আপনারা জানেন আমি একজন ক্যান্সারের রোগী, আমি হার্টের রোগী, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমাকে আর্টিফিশিয়াল বাল্ব লাগানো হয়েছে হার্টে। সব কিছু মিলিয়ে আমি ভালো আছি, আমি এখনও বেঁচে আছি। আমি অনেকটা অসুস্থ হলেও আমি কাজ করি, আমি লেখাপড়া করি, শুয়ে হলেও দেশের খবর দেখি। তো গত কালকে না পরশু, 2-3 দিন আগে আমি প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স ফোরাম আয়োজিত যে একটি ইনভেস্টরদের তিনি সভা ডেকেছেন ঢাকায়, সেটার উপস্থাপনা দেখেছি আশিক চৌধুরী। খবর নিয়ে জানলাম এই উপস্থাপক এত সুন্দর উপস্থাপনা করেছেন, সুন্দর করে বাস্তবতাকে তুলে ধরেছেন। আমি খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি। এবং খবর নিয়ে জানলাম আজকে তার বাড়ি চাঁদপুর, আমার জন্মভূমি, আমার ডিস্ট্রিক্ট, প্রিয় চাঁদপুরের সন্তান এই আশিক চৌধুরী, আশিক বিন হারুন, মানে হারুন চৌধুরীর ছেলে আশিক। এর অনেক গুণাবলী দেখলাম, এবং সে আগেই গিনিস বুকে তার নাম, ওয়ার্ল্ড গিনিস বুকে তার নাম লেখা আছে। সে 41,000 ফিট উপর থেকে ডাইভ করেছেন। সে অনেক ভালো
স্পোর্টসম্যানও। তো এই স্মার্ট আশিক চৌধুরীর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং এই আশিকের মতো আমাদের তরুণ প্রজন্মে আরও অনেক নতুন প্রজন্ম, যাদের উপর আমার অত্যন্ত আস্থা, যারা বিপ্লব ঘটিয়েছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। সেখানে যদিও অনেক রাজনীতি, নোংরা রাজনীতিও আছে, তবে আমি ওই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্যও নই, কোনো রাজনীতির সাথে সরাসরি জড়িত নই। তবে আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা হিসেবে এদেশে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যারা আস্থাশীল, তাদের প্রতি আমার অনেক অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময়ের জন্যই। আর যারা মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে চায়, তাদের প্রতি আমার কোনো রকম করুণা নেই। তাদের এই কর্মটাকে আমি অপছন্দ করি। আমি ঘৃণা শব্দ সাধারণত ব্যবহার করতে চাই না। তাদের এই দেশপ্রেমের প্রতি, যারা দেশের স্বাধীনতা চায়নি, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তার এই কর্মটাকে আমি ঘৃণা করি। এখনও যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করতে চায়, তাদের এই প্রয়াসকে আমি ঘৃণা করি, তীব্র নিন্দা জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একজন স্বনির্ভর মানুষ, স্বনির্ভর কর্মী, স্বনির্ভর প্রশিক্ষক হিসেবে আমি চাই প্রতিটি মানুষ স্বনির্ভর হবে, ভিক্ষা করবে না। যারা ভিক্ষা করে তারা গরিব। যারা পরনির্ভরশীল হয়ে বাঁচতে চায়, তাদের আমি পছন্দ করি না। আমাদের সম্পদের অভাব নেই। আমাদের নতুন প্রজন্ম শিক্ষিত, প্রায় 1 কোটির উপর শিক্ষিত যুবক বেকার। ইটস এ শেম। ইউরোপে আসার জন্যে আমি দেখেছি লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে এই নৌপথে অনেকেই আসতে গিয়ে পানিতে ডুবে মারা যাচ্ছে। আমি অনুরোধ করব, প্লিজ প্লিজ তোমরা ইউরোপে আসার জন্যে এই ধরনের উদ্যোগ নেবে না, কারণ তোমাদের দাম আছে, প্রতিটি জীবনের অনেক দাম আছে। তোমরাও এই আশিক চৌধুরীর মতো অল্প বয়সে, 41 বছর বয়সে আশিক চৌধুরী অনেক সুনাম অর্জন করেছেন। আমি দোয়া করি সে আরও অনেক দূরে গিয়ে যাবে। তোমরা এই আশিক চৌধুরীকে ফলো করো। দেখো, আজ তোমাদের সেবুদা শব্দ বোমার আবিষ্কারক। সারা পৃথিবীতে কত হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে। আমি টের পাই যখন আমি বহির্বিশ্বের সাথে যোগাযোগ করি। আমি যখন ঘরের বাইরে যাই, পথঘাটে, হাটে, মাঠে, হাসপাতালে, যত জায়গায় যাই, সেখানেই আমি বুঝতে পারি মানুষ আমাকে অনেক ভালোবাসে। কারণ আমার সততার জন্যে, আমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে। আমি জিজ্ঞেস করি, হে তরুণ তরুণীগণ, বিশেষ করে তরুণ তরুণীগণ আমাকে বেশি ভালোবাসে। বাংলাদেশের প্রায় 20 কোটির মতো মানুষ, সেখানে অর্ধেকের বেশি তরুণ তরুণী। তাদের আমি জিজ্ঞেস করি, তোমরা আমাকে কেন এত ভালোবাসো? তারা বলে, আপনার সত্যবাদিতার জন্যে, আপনার অন্যায়ের প্রতি প্রতিবাদ করার জন্যে। আপনার কাছ থেকে আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমরাও উদ্বুদ্ধ হই। আমি বলেছি, আমি নিজে কবিতা লিখেছি অনেক আগে, ছোটবেলায়। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো উঠো, জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। অবশেষে আবারও আমি বিচার বিভাগ, আইন বিভাগের প্রতি এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিও সবার দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাজের প্রতি। যদিও অনেকেই তার বয়স নিয়ে ভাবনা করছিলেন যে 85 বছর বয়সে এই লোকটা ইনভ্যালিড হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আশ্চর্য হই তার কর্মদক্ষতা দেখে, কাজের প্রতি তার আগ্রহ, এবং এখনও 16 থেকে 18 ঘন্টা কাজ করেন। তিনি অত্যন্ত পরিশ্রমী। ব্যক্তিগত জীবনেও আমি তার সাথে একসাথে কাজ করেছি স্বনির্ভর বাংলাদেশে। আমিও প্রশিক্ষক ছিলাম, সারা বাংলাদেশ ঘুরে চষে বেড়াইছি। আমি মনে করি আমারও এখনও একজন
18 বছরের যুবকের মতো আমারও মনের ইচ্ছা, মানসিক শক্তি আছে, কিন্তু শারীরিকভাবে আমি অসুস্থ। তবে ডক্টর ইউনূস সাহেব শারীরিকভাবেও তিনি এখনও সুস্থ আছেন। আসুন আমরা সবাই তাকে সহযোগিতা করি, যে কোনোভাবেই হোক। রাজনীতিবিদদের কথা বাদ দেন, রাজনীতির কথা বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তা করে আমি অনেক বিচার বিশ্লেষণ করে অনেক খোঁজ খবর নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জনপদের কাছ থেকে আমি সার্ভে করেছি, খোঁজ খবর নিয়ে দেখেছি বাংলাদেশের মানুষ আপাতত প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের শাসন আমলে অনেকেই খুশি আছেন, এবং শুধু আইন শৃঙ্খলা এখনও যদিও আয়ত্তে আসেনি, আশা করি আয়ত্তে এসে যাবে। আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তাকেও দেখেছি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু এই সব কিছু যেখানে সকল ইনস্টিটিউশন ভেঙে গিয়েছে, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল গত 53 বছরে, যারাই ক্ষমতায় এসেছে, যতগুলো দল এসেছে, তাদেরকে সেই সরকারকে রাজনীতিবিদরা দেশকে ভালোবাসার চেয়ে নিজের দলকে বেশি ভালোবেসেছেন, দলবাজি করেছেন, এবং স্বজনপ্রীতি দুর্নীতির পাহাড় গড়ে তুলেছিল। সেহেতু রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যতটুকু সার্ভিস পাই নাই, আশা করি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তাঁর এই শেষ বয়সে তাঁর আর চাওয়া পাওয়ার নাই। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নারীদের, দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্যে তিনি অনেক পরিশ্রম করেছেন। কাজ করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি সবার হয়, আমারও হয়েছে। আমি অনুরোধ করব সবাই মিলে আসুন আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। আমি যেহেতু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা, আমি সবসময় এই মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলবো। এতে কে কী মনে করলো না করলো এতে আমার কিছু আসে যায় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে। আমরা 6 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল, কিন্তু এই যতগুলো অতর্ক সরকার ক্ষমতায় এসেছে, আমরা শেখ হাসিনার সরকারের কাছে সবচেয়ে বেশি আশা করেছিলাম, কিন্তু আমার বাড়িতে অদ্যাবধি একটা রাস্তা করে দেওয়া হয়নি। আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি ব্যক্তিগতভাবেও আমাকে চেনেন, আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি আমার প্রিয় শাহরাস্তি উপজেলায় অগণিতবার গিয়েছেন স্বনির্ভর প্রোগ্রামে। আমি তাঁকে দৃষ্টি আকর্ষণ করছি, তাঁর সাথে যারা জড়িত আছেন তারাও আমার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সেড়িয়ারা গ্রামে মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি যেখানে ছিল, সেখানে যেন একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়, সেজন্যে একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। এবং যারা সংশ্লিষ্ট আছেন সবাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিতে আমার এই অনুরোধটা আনবেন, এবং যারা সংশ্লিষ্ট আছেন তারাও চেষ্টা করবেন। সবার প্রতি আবারও আন্তরিক আশীর্বাদ এবং আমার অকৃত্রিম ভালোবাসা রইল। সবাই আমরা নিজেকে ভালোবাসি, আসুন নিজেকে ভালোবাসি, নিজের দেশের মানুষকে ভালোবাসি, দেশকে স্বনির্ভর গড়ে তুলি। আমরা সবাই যদি স্বনির্ভর হয়ে যাই, তাহলে আমরা ওই ভারতের, আমেরিকার অথবা চীনের মুখাপেক্ষি হওয়ার কোনো দরকার নেই। আসুন আমরা স্বনির্ভর হয়ে উঠি, স্বনির্ভর আন্দোলন গড়ে তুলি, নিজের দেশের অর্থনীতিকে স্বনির্ভর করে তুলি, দেশকে স্বনির্ভর করে তুলি। আগে নিজেকে ভালোবাসি, তারপর নিজের পরিবারের সদস্য, নিজের পাড়া প্রতিবেশী, দেশবাসীকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।